তবু আমি মনে করি যে এখন এক্ষুনি খুব দুশ্চিন্তাগ্রস্ত হয়ে যাবার কারণ নাই। এ কারণে অনেক ইতিবাচক ঘটনা ঘটছে না, এটা যেমন সত্য, সঙ্গে আমাদের মনে রাখা দরকার যে কী কী নেতিবাচক ঘটনাও ঘটছে না যেটা প্রতিনিয়ত ঘটত। অর্থাৎ কি ঘটছে না সেটা মনে রাখলে আমরা আপনার স্বাভাবিকভাবেই কতগুলি ইতিবাচকতার আমরা লক্ষণ পাই। যেমন ধরুন, এই যে সরকারের রাজনৈতিক প্রতিপক্ষকে গণহারে যে আগে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হতে হতো সেটা এখন হচ্ছে না। আপনার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের ব্যাপারে যে অসংগত মামলা, হামলা, জেল, জুলুম এগুলি বন্ধ আছে। মিডিয়ার সংগঠনগুলোর মধ্যে এই সরকারি এবং বেসরকারি আক্রমণ এবং এই যে ফোন আসা, এটা সেটা করা, এগুলো এখন হচ্ছে না গোয়েন্দা সংস্থার দিক থেকে। কিংবা ধরুন, অর্থনীতিতে একেবারে যে বাধাহীন লুটপাটের একটা নিরন্তর প্রক্রিয়া চালু হয়েছিল সেটা স্থগিত আছে বলে আমার মনে হয়। কিংবা পুঁজি পাচার যে নিয়মিতভাবে একটা এই বাংলাদেশের জাতীয় অর্থনীতির একটা বৈশিষ্ট্য পরিণত হয়েছিল, সেটাও থমকে আছে বলে মনে হয়। অন্তত কিছুটা বাধাগ্রস্ত এই সরকার করতে পেরেছে, এগুলি ইতিবাচক দিক। কিন্তু এটার মধ্য দিয়ে দীর্ঘদিনের সংগ্রাম, তো সেই সংগ্রামের মধ্য দিয়ে অনেক মানুষের জীবন, সম্ভ্রম, এমনকি অঙ্গ প্রত্যঙ্গ হারানোর মধ্য দিয়ে যে একটা নতুন সরকার প্রতিষ্ঠিত হয়েছে, সেই সরকারের সাফল্য সম্পর্কে সন্দেহ প্রকাশ করেছেন মজুমদার ভাই। আমি এটা সন্দেহ প্রকাশ করব না, আর একটু রূঢ়ভাবেই বলবো যে আমার মনে হয় না যে এই সরকারের সকল সদস্যবৃন্দ আশা আকাঙ্ক্ষার গভীরতা মানুষের যদ্দূর আছে সেটা তারা ঠিক মাপতে পারছেন ঠিক মতন। সর্বোপরি যেই দুর্বলতাটা আমি লক্ষ্য করি, আগেও বলেছি যে রাষ্ট্র এবং রাজনীতির সঙ্গে রাষ্ট্র পরিচালনার একটা সম্পর্ক হচ্ছে অবিচ্ছেদ্য। এখানে যারা এসছেন তাদের বিরল ব্যতিক্রম ছাড়া জীবনের কোনো পর্যায়ে কোনো রাজনৈতিক প্রক্রিয়ার সঙ্গে যুক্ত ছিলেন না। অধিকাংশই ব্যক্তিগতভাবে ভালো মানুষ, ফিলান্থ্রপি করেছেন সারা জীবন, এনজিও চালিয়েছেন ছোটো ছোটো পরিসরে। কিন্তু রাষ্ট্রের যে বিশালতা, তার যে বিরাট কর্মকাণ্ড, সেগুলো সমন্বয় সাধন করে মানুষের আকাঙ্ক্ষার সঙ্গে মিলে কাজ করবার প্রচেষ্টা, এবং তার সঙ্গে যে বৈদেশিক সম্পর্ক, বাণিজ্যিক সম্পর্ক, নানান বিষয়ে, এগুলো সম্পর্কে তাদের খুব পরিষ্কার বা স্বচ্ছ ধারণা আছে বলে মনে হয় না, যার কতগুলো কারণেই আমরা কিছু স্থবিরতা দেখতে পাই। তবে তাদের শত্রুতাও কম নেই। যেমন ধরুন, বেশ কিছুদিন, কয়েক মাস পুলিশ প্রশাসন তাদেরকে সাহায্য করে নাই বা করতে আগ্রহী ছিল না। আপনার ছাত্র সমাজ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা নেতা, আওয়ামী লীগের বিরুদ্ধে যখন তারা সংগ্রাম করেছেন, তাদের নেতৃত্বে সবাই ঐক্যবদ্ধ ছিল। কিন্তু তাদের আন্দোলনের সাফল্য এই অর্থে যে তৎকালীন সরকারের পতনের পর যারা যারা তার রাজনীতি করবে, রাজনৈতিক সংগঠন করবে, সেটাই স্বাভাবিক। সেইখানে অনেক কিছুই নিজেদের মধ্যে আগের মতন মতৈক্য নেই, ফলে তারা ডিপ্রাইভড মনে করছে, কারণ একটি পার্টিকুলার গ্রুপ সরকারকে নিয়ন্ত্রণ করছে। সেখানে কিছু টানপোড়েন তৈরি হয়েছে, এটা ওনারা স্বীকার করুন কিংবা না করুন, আমরা বাইরে থেকে দেখতে পাই। রাজনৈতিক দলগুলোর মধ্যে কেউ কেউ এক্ষুনি নির্বাচন দিতে হবে এরকম মনে করেন, যদি কৌশলগত কারণে অনেক সবাই বলেন না। সেই সময়কাল সম্পর্কে এবং অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সরকারের ক্ষমতা থেকে সংস্কার প্রক্রিয়া সম্পন্ন করার ক্ষেত্রে সময়গত একটা গ্যাপ চিন্তার মধ্যে আছে বলে পরিষ্কার বোঝা যায়। এইগুলো আপনার মিটিগেট করতে যে উদ্যোগ দরকার সরকারের দিক থেকে, আপনি নিজেও একটু কতক্ষণ আগে বলেছেন যে এটা একটা পারস্পরিক ব্যাপার। সেই পারস্পরিকতাটা যে অত্যন্ত রাজনৈতিকভাবে অপরিহার্য, সেইটার পরিপূর্ণ উপলব্ধি সরকার আছে বলে মনে হয় না। তারা এক একজনকে ব্যক্তি হিসেবে দেখলে শুধুমাত্র মন্ত্রণালয় বা মন্ত্রণালয়েরও কিছু কিছু হয়তো ইমার্জেন্সি যেগুলো, এগুলোর বাইরে
তার দৃষ্টি নিক্ষেপ করছেন বলে মনে হয় না। তারপর বিউরোক্রেসির দিক থেকে একটা অসহযোগিতাও পরিষ্কারভাবে লক্ষ্য করা যায়। সব কিছু মিলিয়ে যে অবস্থাটা খুব আশাপ্রদ নয়, কিন্তু যদি সমস্যাগুলি তারা সীমাবদ্ধতাগুলি তারা কাটিয়ে উঠবার চেষ্টা করতে পারেন, কিছু সীমাবদ্ধতা তারা কখনোই পারবেন না, সেটা তাদের পলিটিক্যাল ইন্টালেকচুয়াল আপব্রিঙ্গিংয়ের কারণে। হ্যাঁ, কিন্তু সদিচ্ছা খুব গুরুত্বপূর্ণ। এই সদিচ্ছা যদিও সব শেষ নয়, সদিচ্ছা থাকলে সংশ্লিষ্ট বিষয়গুলোতে যারা সমাজে জ্ঞান অর্জন করেছেন কিংবা অনেক অভিজ্ঞতা অর্জন করছেন, তাদের সঙ্গে একটা অর্গ্যানিক যোগাযোগের মধ্য দিয়ে তারা হয়তো এর চেয়ে বেটার কোনো পারফরমেন্সের দিকে যেতে পারবেন। তবে মানুষের যে দ্রব্যমূল্যের অবস্থা, আইন শৃঙ্খলা, এই দুইটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। যে কোনো পরিশ্রমের বিনিময়ে এইটা যদি শেষ করতে না পারেন, তারা ইমিডিয়েটলি অ্যাড্রেস করতে না পারেন, তাহলে সরকার হিসেবে তারা বিপদে পড়বেন এবং যারা স্বৈরতান্ত্রিক সরকারের পতনের জন্য প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে কাজ করেছে, তারাও সমাজের মধ্যে একবার তাদের মুখ ছোট হয়ে যাবে, সেটাও একটা গুরুত্বপূর্ণ দিক। অন্য নানান ঝুঁকিও তৈরি হতে পারে, অন্য নানান ঝুঁকিও তৈরি হতে পারে। আর মাইনরিটি সংক্রান্ত যে বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। প্রথম কথা হচ্ছে যে শাসক শ্রেণীর বিভিন্ন সংগঠন, ব্যক্তি, বুদ্ধিজীবী, তারা স্বীকার করুন কিংবা না করুন, পৃথিবীর যে কোনো দেশে, সেটা ধর্মীয় মাইনরিটি হোক কিংবা জাতিগত মাইনরিটি হোক, তারা এক ধরনের সংখ্যাগরিষ্ঠতার চাপে, সংখ্যাগরিষ্ঠতাবাদী এমনকি গণতান্ত্রিক ব্যবস্থার চাপেও তারা এক ধরনের নিরাপত্তাহীনতার মধ্যে থাকেন। বাংলাদেশের ধর্মীয় এবং জাতিগতভাবে যারা সংখ্যালঘিষ্ঠ, তাদের ব্যাপারও এটা সমান, এটা অস্বীকার করবার কিছু নাই। প্রশ্নটা হচ্ছে যে মেজরিটি গ্রুপে যারা বিলং করে, তারা দাবি করলেই হবে না, এমনকি শুধু তৎপরতা চালালেই হবে না যে অন্যান্যদের নিরাপত্তা ঠিকমতো আছে। যতক্ষণ না এই সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠী সংখ্যালঘিষ্ঠ জনগোষ্ঠীকে প্রাকৃতিক নিরাপত্তা বোধ দিতে পারবে, অর্থাৎ তারা যদি বলে আমরা ঠিক আছি, হ্যাঁ হ্যাঁ, তাহলেই সেইটা ঠিক। এখন তারা এখানে না বলে যে আমরা ঠিক আছি, এখানে এই ইস্যুটা আপনারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু এখানে আরেকটা ইস্যু আছে যে রাজনৈতিক কারণে বা অন্যান্য নানা কারণে, অন্যান্য ইন্টারেস্টের কারণে, যেমন আমাদের এইখানে এই মাইনরিটি ইস্যুতে বহিঃশক্তিগুলোর একটা বা আঞ্চলিক শক্তিগুলোর একটা ইনফ্লুয়েন্স বা প্রভাব আছে, সেই সব কারণে যদি তারা সত্যিটার মধ্যে না যান। এইটা তো সত্য যে এই সরকার পতনের পর এই দেশে হিন্দু জনগোষ্ঠীর খুব অল্প হলেও কিছু সংখ্যক মানুষ আপনার নানান ধরনের বিপদের মধ্যে পড়েছে। সেখানেই এই প্রশ্নটা জড়িত, যেটা আমরা লক্ষ্য করি। হিন্দু জনগোষ্ঠীর একটা বিরাট অংশ আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত। তাদের কেন সেই সম্পৃক্ততা, সেটার উত্তর নিশ্চয়ই অপরাপর রাজনৈতিক দলগুলোর কোনো ব্যর্থতা আছে। সমস্ত একটা জনগোষ্ঠী কেন একটা পার্টিকুলার রাজনৈতিক দলের সঙ্গে থাকবে, অনেক অপমান সহ্য করেও। আওয়ামী লীগের থেকে তারা নিপীড়ন শিকার কম হন নাই, অপমানেরও কম হন নাই, তাদেরকে সুন্দর সুষ্ঠুভাবে তারা এমনকি আহ্বানও জানায় না। সেটা অন্যান্য রাজনৈতিক দলের নিশ্চয়ই ব্যর্থতা আছে। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে এই 15 বছর 7-8 মাসের অতীতেরগুলো আমি বাদই দিলাম, সময় আওয়ামী লীগ যেই সমস্ত নিপীড়ন করেছে এই দেশে তার রাজনৈতিক, সাংস্কৃতিক, বুদ্ধিবৃত্তিক প্রতিপক্ষকে, তার মধ্যে হিন্দু সম্প্রদায়ের আওয়ামী লীগের মধ্যে যারা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে আওয়ামী লীগ হিসেবে, তারা মুসলমান আওয়ামী লীগদের মতনই হিন্দু আওয়ামী লীগও নানান জায়গায় প্রথম দিকে আক্রান্ত হয়েছে, বিপন্নতা বোধ করার তাদের কারণ আছে। কিন্তু সেটা তো সে হিন্দু হিসেবে হয় নাই, সে আওয়ামী লীগ নেতা হিসেবে হয়েছে। আপনি লক্ষ্য করুন, আমি একটা টেলিভিশনে নিজের চোখে, ধরুন আমি নাম বলেই বলতে পারি, ধীরেন্দ্র দেবনাথ শম্ভু বলে এক ভদ্রলোক, অনেকবার আওয়ামী লীগের এমপি হয়েছেন। গত প্রহসনমূলক নির্বাচনের কয়েক সপ্তাহ আগে একটা টক শো চলছিল একজন তাদের রাজনৈতিক প্রতিপক্ষ বিএনপির এক নেতার সঙ্গে। তিনি টেলিভিশনের মধ্যে লাইভ উচ্চারণ করেছেন যে আমাদের কথা না শুনলে আমরা যেভাবে ভোট দিতে বলি সেটার যদি বাধা দেওয়ার চেষ্টা করেন, টেংরি ভেঙে দেওয়া হবে। টেংরি মানে ট্যাং, মানে পা। এইটা প্রকাশ্য টক শোতে লাইভ ইনি বলেছেন, এটা আমি নিজে দেখেছি, শুনেছি। এখন এই তার সরকারের একটা ভয়াবহ অপমানজনক পতনের পর, তার নেত্রীর দেশ থেকে পলায়নের পর, ওই এলাকার কোনো বিএনপিপন্থী লোক কিংবা
বা আওয়ামী লীগ বিরোধী লোক, বিরোধী লোক বা আওয়ামী লীগের দুঃশাসনের শিকার কোনো মানুষ যদি তাকে দেখে এবং তার উপর যদি চড়াও হয়, এটা কি হিন্দু একজন নেতাকে আক্রান্ত করা বলবো নাকি একজন আওয়ামী লীগ নেতাকে বরাদ্দ করবো? এটা একটা দিক। নিঃসন্দেহে এটা আওয়ামী লীগ হিসেবে উনি জনরোষের শিকার হতে পারেন। 2 নম্বর হচ্ছে যে বাংলাদেশে এমজে আকবর বলে একজন, আপনি জানেন যে বিখ্যাত ভারতীয় সাংবাদিক আছেন, পরে রাজনীতিতে যোগ দিয়েছিলেন নানানভাবে। বাংলাদেশের এই অবিভক্ত এবং বিভক্ত উপমহাদেশের 80টা আপনার রায়টের উপর, হিন্দু মুসলমান সংঘাতের উপর তার একটা গবেষণা ছিল, সাংবাদিকতা সুলভ গবেষণা। সেখানে দেখা গেছে, যেটা আমরা নিজেরাও জানি, বাট তবু এটা একটা গবেষণামূলক বই, রায়টস আফটার রায়টস বইটার নাম। সেখানে দেখেছেন যে কোনো একটা রায়টও, একটা হিন্দু মুসলমান সংঘাতও সাধারণ হিন্দু মুসলমানরা সংগঠিত করে নাই। তার পেছনে রাজনৈতিক আপনার ভেদ বুদ্ধি সক্রিয় ছিল এবং পলিটিক্যাল পার্টিগুলো আপনার একটার বিরুদ্ধে আরেকটা সুবিধা লাভের জন্য এই সমস্ত কাজ করেছে। এই সেই দিনের কথা 1947 সালে, যেটা এখন বাংলাদেশের সঙ্গে মিল দেখতে পাচ্ছি আমরা কিছু কিছু। ভারতের মানে অবিভক্ত ভারতের একটা বিরাট অংশ ভারত বিভক্তি চায় নাই, আবার যারা বিভক্তি চেয়েছে তারা সেটাকে অনিবার্য করে তুলবার জন্য আমরা লক্ষ্য করেছি যে মন্দিরের সামনে গিয়ে গরু জবাই দিয়েছে, আবার মসজিদের সামনে গিয়ে ঢোল ডক্কর পিটানো শুরু করেছে। এগুলো কোনো সাধারণ হিন্দু কিংবা সাধারণ মুসলমান করে নাই। বলি যারা বিভক্তি চেয়েছে এবং বিভক্তি চায় নাই, সেগুলোর জন্য সামাজিক রাজনৈতিক ন্যায্যতা সৃষ্টি করবার জন্যে এর নানান ধরনের অপকর্মের মধ্যে ছিল। সেই প্রবণতা বাংলাদেশে এখনও আছে। এই হিন্দু সম্প্রদায়কে এই নতুন সরকারের বিরুদ্ধে উস্কে দেবার জন্যে এবং এই সরকারকে একটা সাম্প্রদায়িক শক্তি হিসেবে চিহ্নিত করবার জন্যে এখানে যে অনেক মানুষ কাজকর্ম করছে এটা বোঝা যায়। এবং সরকারের কাছে এন্টায়ার রাষ্ট্রযন্ত্র আছে, অনেকগুলি গোয়েন্দা বাহিনী আছে। তারা যদি সিরিয়াসলি সেটা দেখেন বা দেখতে নির্দেশ দেওয়া হয়, এটা খুব পরিষ্কারভাবে বেরিয়ে যাবে। সেইখানে আপনার এই যে দেশের স্বার্থবিরোধী, জনস্বার্থ বিরোধী, বিশেষত এই সমস্ত ঘটনা শেষ পর্যন্ত সাধারণ হিন্দু সমাজ যে বিপদের মধ্যে পড়বে। কারণ মুসলমান সমাজের একটা বিরাট অংশ দেখবে কিছু লোক ষড়যন্ত্রমূলকভাবে মুসলমানদেরকে সাম্প্রদায়িক হিসাবে চিহ্নিত করছে এবং সেইটার একটা রাগ হিন্দু সমাজের উপর পড়বে, কারণ সে তো আসলে এই কাজটা করে নাই। এটা থেকে যদি মুক্ত রাখতে হয় দেশকে, এই দেশের অসাম্প্রদায়িক সামাজিক রাজনৈতিক বৈশিষ্ট্য যদি ঊর্ধ্বে তুলে ধরতে হয় নানা পৃথিবীর সামনে, তাহলে সুশীলতা সুলভ প্রক্রিয়ায় রাষ্ট্র চালনা করলে হবে না। যেখানে শক্ত হতে হবে, দৃঢ় প্রতিজ্ঞ হতে হবে, সেখানে সেইটাই হতে হবে। আর গায়ের মধ্যে কোনো দাগ লাগাবো না এরকম করে সবার প্রিয় কখনো কেউ হতে পারে না। এই সরকারের অনেক মন্ত্রী আছেন, এরকম একটা ভঙ্গি বোঝা যায় যে তারা তো 3 মাসের জন্য এসছেন, এই কথাও তারা বলছেন না। আচ্ছা 3 মাস রুটিন কাজ করে চলে গেলাম, সবাই আমাদেরকে ভালো বললো, ব্যাপারটা তো তা না। তারা যেই সমস্ত কর্মকাণ্ড করবেন বলেছেন, সেখানে এমনকি অনেক সংস্কারের কথা যেগুলো বলছেন, সেগুলো করতে গেলে বহু মানুষের গালাগাল খেতে হবে, বিরোধের সামনে আমি আসছি সেই গালাগাল সেগুলো সেই গালাগাল কোথা থেকে নিঃসৃত হচ্ছে, কোথায় গিয়ে পৌঁছচ্ছে, সেটা শুনতে আমি আপনার কাছে। ফলে এই সুশীলতা বর্জন করে বড় সংকটগুলিকে বোল্ডলি হ্যান্ডেল করবার মানসিকতা, দায়িত্ববোধ এবং দৃঢ়চিত্ততা থাকা সরকারের জন্য জরুরি।